একটা পরিবর্তনের জন্য তো আমি এখানে আসা, আমি তো এখানে খেস্তি কিউর করার জন্য আসিনি। আমি তো এখানে এই গালি গালাজ বকাবকি গুতাগুতি কুসাকুসি এইগুলো তো আমি মনে করি একেবারে নিম্নমানের মানুষের কাজ। এইগুলা কোন নেতা নেত্রীর মুখ দিয়ে বাইরে করা উচিত না। বাইর করলে দ্বিতীয়বার বাইর করার আগেই নিজেকে নিজের শরমের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এটা তো ভদ্রলোকের রাজনীতি হইতে হবে। রাজনীতি হইতে হবে রাজার মতো নীতি। রাজনীতি হইতে হবে এমন এক জিনিস যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জায়গা খুঁজে পাবে। রাজনীতি হইতে হবে এমন এক জিনিস যেখানে শিশুরা, বৃদ্ধরা, প্রতিবন্ধীরা, আলেমরা, পুরোহিতরা এক বাক্যে দাঁড়িয়ে এমন একটি আশ্রয়স্থল খুঁজে পাবেন, আইনের বাইরে কাউকে কোনোদিন কষ্ট দেওয়া হবে না। একজন নিরপরাধ মানুষকে আপনি ধরে জেলে নিয়ে যান, কেন নিয়ে যান? আর কি মজা পান তাতে? এই মজার নাম কি? আপনি একটা লোককে কেন জেলে নিবেন? কি কারণে জেলে নিবেন? আপনি একজন মানুষকে জেলে নিবেন যদি সে অপরাধী হয়, তার নামে মামলা হবে, মামলার তদন্ত হবে, তদন্তের অংশ হিসেবে তাকে আপনি জেলে নিবেন। কোর্ট যদি তাকে বেল দিয়ে দেয় তাহলে বেল পেয়ে সে বের হয়ে আসবে। আর তা না করে কোনো মানুষ মামলার আসামি না, তাকে আসামি করা হয় নাই, কোন মামলার সে সুনির্দিষ্ট অপরাধের আসামি না, এই কথা বলে সন্দেহভাজন হিসেবে মানুষকে যদি আপনি জেলে ঢোকান, তাহলে আপনি এই রকম ক্ষমতা দেখাইতে পারবেন। সময়ের ব্যবধানে এই অত্যাচারের রাস্তা যারা বেছে নিবে, সময়ের ব্যবধানে একই ধরনের অত্যাচারের শিকার আপনাকেও হতে হবে। অত্যাচারের রাস্তা বেছে নিবেন না, ভালোবাসার রাস্তা বেছে নেন। মানুষকে সম্মান করার রাস্তা বেছে নেন, মানুষকে ইজ্জত করার রাস্তা বেছে নেন, মানুষকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসতে শিখেন। দেখবেন গ্রামের মানুষ কত গভীর ভাবে ভালোবাসে। গত 2 দিনে আমি সাল্লায় 17টা গ্রামে গিয়েছি। এই 17টা গ্রামে গিয়ে আমার কাছে মনে হয়েছে সবগুলো গ্রামেই তো অমুসলিম গ্রাম, কিন্তু তারা আমাদেরকে এত হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসে, কাছে না গেলে কোনোদিন বুঝতেও পারতাম না। এমনকি কার বাড়িতে কখন দাওয়াত খাওয়াবে এটা নিয়ে মারামারি লেগে গেছে। এ বলতেছে আমার বাড়ি, ও বলতেছে আমার বাড়ি। এখন অবশেষে আমাদের অবস্থা বেগতিক। একই দাওয়াত 2 বার খাইতে হয়, একই দাওয়াত 3 বার খাইতে হয়। দুপুরের খাওয়া 3 বার খাইতে হয়, রাতের খাওয়া 3 বার খাইতে হয়। পরে আমি আমার সাথে লোকদেরকে বললাম, পেটের পাশ দিয়ে আরেকটা বস্তা বাইরে নিয়ে আসো, প্লাস্টিকের বস্তা। কোন বাড়িতে সরাসরি খাইবা আর কোন বাড়িতে বস্তার দিকে ফেলে দেবে। উপায় নাই। এর মানে কি? মানুষ খুব সহজ সরল, মানুষ ভালোবাসা চায়, মানুষ সম্মান চায়, মানুষ ইজ্জত চায়, মানুষ টাকা পয়সা চায় না। কেউ কারো কাছে টাকা পয়সা চায় না, কেউ কারো কাছে সম্পদ চায় না। একটা জিনিস চায়, ঘুরে ঘুরে মনে হয়েছে এই ভাটি বাংলার মানুষ খুবই সহজ সরল মানুষ। তারা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে চায়। তারা একজন আরেকজনকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করতে চায়। একজন আরেকজনকে নিজের বাড়িতে মেহমানদারি করতে পারলে আনন্দ বোধ করে। একজন আরেকজনকে দাওয়াত দিয়ে পেট ভরে খাওয়াইতে পারলে নিজে স্বস্তি বোধ করে। এইরকম সহজ সরল মানুষকে রাজনীতির নামে যদি আমরা ধোঁকা দেই, দুনিয়াতে এই ধোঁকাবাজির ফল অবশ্যই আমাদেরকে বহন করতে হবে। এদেরকে ধোঁকা দিলে চলবে না। They are loving people. এর চাইতে সহজ সরল মানুষ কি হয় যে নিজের টাকা খরচ করে আরেকজনকে পেট পুরে খাওয়ানোর পরে আনন্দ বোধ করে? এর চাইতে ভালো মানুষ আর জগতে কে হতে পারে? এইরকম সহজ সরল লোক। আর এর মাঝখানে আমরা রাজনীতি করতে গিয়ে যা করেছি, কোন কোন জায়গায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, পারস্পরিক শত্রুতার কারণে, একজন আরেকজনের সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক গোলযোগের কারণে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়, অত্যাচার, অপবাদ এবং সর্বশেষে জেলে পর্যন্ত পাঠাইতে বাধ্য করেছি। আমি মনে করি এগুলো খুবই, আমি একটা হুঁশিয়ারি এই ব্যাপারে দিতে চাই সকলকে, আমি সহ। আমি মনে করি না, আমি কখনোই মনে করি না যে নির্যাতনের জবাব নির্যাতন দিয়ে দেওয়া উচিত বলে আমি কোনোদিন মনে করি না। একটা কাজ, এই সমস্ত কাজের সঙ্গে যে সমস্ত লোক জড়িত থাকে, যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, যারা মানুষের, আমি অবাক হই কি জানেন, একটা মানুষকে যখন জেলে নিয়ে যায় তখন তার ছোট্ট শিশুটা দেখবেন বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। তার ওয়াইফ পুলিশের সামনে ভয়ে না যায়, পর্দার আড়ালে থেকে ফুপায়ে ফুপায়ে কাঁদে।
তার স্বামীকে নিয়ে যাচ্ছে জেলে। জেলে যায় 10 দিন 15 দিন 20 দিন জেলে থাকে, আবার এক সময় জামিন পেয়ে বের হয়ে আসে। বসে 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 গল্প করলে আর বক্তৃতা দিলে কাইমা মধুপুরের রাস্তা হয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা তো এত ইজি নয়। তাহলে করতে হবে কি? করতে হবে হলো এই যে বক্তৃতার মালা, এই বক্তৃতার মালা থেকে সরে এসে কাজের কর্মের শক্তি দিয়ে কাজকর্ম পরিচালনা করার মতো যে সৎ সাহস, এই সৎ সাহসটা দেখাইতে পারলে বক্তৃতাটাকে বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে। এখন এই পরিশ্রম কে করবে? কিন্তু পরিশ্রমের কাজ। একটা সামান্য ধান ক্ষেত করতে গেলে কি কষ্ট করতে হয়, কি পরিশ্রম করতে হয়। একটা ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করলে পরে বাচ্চাটা লেখাপড়া শিখে। সামান্য আপনি দেখবেন যারা হাঁস পালে, আমি ইদানিং কালে হাওড় অঞ্চলে মোটর সাইকেলে যাইতে গিয়ে বারবার দেখি মানুষ দলে দলে হাঁস পালে, 100 200 500 হাঁস পালে। এই কয়টা হাঁস পালতে যে পরিমাণ পরিশ্রম হয়, আর তারপরে হাঁসের ডিম দেয়, ডিমটা বিক্রি করে, এরপরে টাকায় রূপান্তরিত হয়। তো প্রথম তো হাঁস, তারও আগে ছিল এটা বাচ্চা, বড় হয়েছে, লালন পালন করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তারপরে হাঁসে ডিম দিয়েছে, তারপরে বিক্রি করেছে, এরপরে না টাকা আয় করেছে। এখন হাঁসের বাচ্চা দেখেই কেউ যদি মনে করে যে ডিম পেয়ে গেলাম, তাহলে তো এটা শুধুমাত্র ডিমেরই স্বপ্ন দেখা যাবে। আসলে প্রকৃত অর্থে টাকাও পাওয়া যাবে না, ডিমেরও সন্ধান পাওয়া যাবে না। হাঁসের বাচ্চা তো কোনো ডিম না, হাঁসের বাচ্চা কোনো ডিম। হাঁসের বাচ্চাকে আগে হাঁস বানাইতে হবে, হাঁসকে সঠিকভাবে লালন পালন খাদ্য দিতে হবে, তারপরে হাওরে তাকে লালন পালনের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। চোরে যেন চুরি করে না নিয়ে যায়, কেউ যেন এটাকে জোর করে দখল করে না নিয়ে যায়, কেউ যেন বিষ প্রয়োগ করে না মেরে ফেলে। তারপরে হাঁস বড় হবে, ডিম পাড়ার উপযুক্ত হবে। একদিন সকালবেলা গিয়ে দেখবেন একটা খামারের মধ্যে ফুটফুটে 400-500 ডিম পড়ে আছে, তখন আপনি খুশি অনুভব করবেন। হাঁসের বাচ্চা দেখে খুশি হওয়ার তো কোনো মানে থাকতে পারে না। তো আমরা হাঁসের বাচ্চা দেখে খুশি হয়ে যাই। হাঁসের বাচ্চা কি জানেন? হাঁসের বাচ্চা হলো বক্তৃতা। বক্তৃতা এখানে একটা দেয়া, গরম করে মাইক টাইট ফাটাইয়া দিরাইকে একেবারে সিলেট বানায় ফেলি। এই দিরাইকে সিলেট বানাইতে গেলে যে পরিশ্রম করতে হবে, একটা হাঁসের বাচ্চাকে আগে হাঁস বানানোর জন্য যে কষ্ট করতে হয়, এই হাঁস থেকে এটাকে সংরক্ষণ করার জন্য যে পাহারা দায়িত্ব দিতে হয়, এই পাহারা দায়িত্বের পরে চোরের হাত থেকে একে রক্ষা করতে হবে, বিষ প্রয়োগের হাত থেকে একে রক্ষা করতে হবে, তারপরে আপনি হাঁসের ডিমের সন্ধান পাবেন। একইভাবে দিরাই সাল্লাকে নিয়ে যারা কষ্ট করতে পারবে, পরিশ্রম করতে পারবে, তাদের দ্বারাই দিরাইয়ের এই রাস্তাঘাট ঠিক করা সম্ভব হবে। স্বপ্ন দেখে খালি বিলাসিতা করলে তো পরিবর্তন হয়ে যাবে না। এটা তো মামুর বাড়ির কলা না, এটা তো মামুর বাড়ির কলা না। বাড়িতে গেলাম আর যাই পাইলাম মামি আদর করে দিল, দুধ ভাত কলা খেয়ে এসে বললাম, এইভাবে উন্নয়ন হয় না। উন্নয়ন যদি কারো করতে হয় তাহলে মাথাটা খাটাইতে হবে, তারও আগে জানতে হবে, তারও আগে বুঝতে হবে, টাকাটা আনতে হবে, সৎ লোকের মাধ্যমে টাকাটা খরচ করতে হবে। এরপরে কিলোমিটারকে কিলোমিটার রাস্তা সঠিকভাবে নির্মাণ করা সম্ভব হবে। দেখেন, গত পরশুদিন একজন মেম্বারের সঙ্গে আমার দেখা হলো, নাম বললে আপনারা চিনে ফেলবেন, এই জন্য আমি নাম বলছি না। উনি আমাকে, আমি জিজ্ঞাসা করলাম, এইবার মেম্বার হওয়ার পরে কত টাকা আপনি বরাদ্দ পেয়েছেন মেম্বার হিসেবে? বলে, ভাই আমি এইবার মেম্বার হওয়ার পরে 4.5 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি বিগত কয়েক বছরে। তো 4.5 লাখ টাকা কি করছে? বলে, 2টা গ্রামের মাঝখান দিয়ে রাস্তা করছি। তো যেই কইছি 4.5 লাখ টাকা দিয়ে কি করছেন দেখি একটু মুসকি মুসকি হাসে। তা আমি জিজ্ঞেস করলাম, হাসেন কেন? কয়, আপনারা বলবো এটা, আপনি আবার কি মনে করেন? না, বলে ফেলেন। কয়, না আপনি যদি কিছু মনে করেন, না আমি কিছুই মনে করবো না, বলে ফেলেন।
বলে 4.5 লাখ টাকা পাইছি ঠিকই, কিন্তু 1 লাখ টাকায় 33,000 টাকা চেয়ার টেবিলে খাই ফেলছি। 1 লাখ টাকায় যদি 33,000 খায়, তাহলে 4 লাখ টাকায় 1,32,000 টাকা নেই। তাহলে 4 লাখ টাকায় 1,32,000 চলে গেলে আসলে সে পাইছে 2,68,000 টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম, চেয়ার টেবিলে কি করে খাইলো? কয়, ভাই যদি কিছু মনে না করেন খুলে মেলে বলে ফেলি, আমাকে 4.5 লাখ টাকা বরাদ্দ দিচ্ছে ঠিকই, কিন্তু আমাকে বরাদ্দের পরে যে কাজের বিল আমি জমা দিয়েছি ওখান থেকে ধরে নিয়েছে যে আমি চুরি করছি। আর অফিস আদালতের লোকেরা পার্সেন্টেজ আকারে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট বিভিন্ন দিকে গিয়া 1 লক্ষ টাকায় 33,000 টাকা বিভিন্ন পকেটে আগেই চলে গেছে। আপনারা শুনেন না এগুলা? তাহলে টাকা আনলাম, কষ্ট করলাম, পরিশ্রম করলেন, সরকার টাকা দিল, টাকাটা সৎ লোকের হাত দিয়ে খরচ হলো না, আগেই টেবিলে খেয়ে ফেলে, চেয়ারে খেয়ে ফেলে, অফিসাররা খেয়ে ফেলে, বাগ বাটোয়ারা করে প্রকল্প বাস্তবায়ন অফিসাররা টাকা খেয়ে ফেলে। এগুলো যদি দিনাই সাল্লাতে এই ধরনের সৎ লোকের হাতে দায়িত্ব না পড়ে, টাকা বরাদ্দ আসলেও এই টাকার সন্ধান জনগণ সরাসরি পাবে না। তো জনগণকে পাইতে হবে তো ভাই। 4.5 লক্ষ টাকা আসছে, ঠিক আছে, ধরে নিলাম সিস্টেম লসের কারণে 4.5 লাখ টাকার ভিতরে 10,000 টাকা মাইনাস হয়ে গেছে, মাইনে নিলাম 10,000 টাকা মাইনাস হয়ে গেছে। আরে ভাই 4 লক্ষ টাকার ভিতরে 1,32,000 টাকাই নাই। এইরকম চেয়ারের মুখ আছে, টেবিলের পকেট আছে, এই চেয়ারের মুখ টাকা খেয়ে ফেলে টেবিলের পকেটে টাকা ঢুকে যায়। আশ্চর্য ব্যাপার। আর এখানে বসে বসে আমরা যদি সুযোগ পাই, আমি আপনাদেরকে একটা বড় কথা বলে যাই, আমরা যদি সুযোগ পাই আমাদের নিয়ন্ত্রণাধীন অফিস আদালতে 1 টাকা দুর্নীতি করে কেউ রেহাই পাবেন না। এই জিনিসটা মাথায় স্বচ্ছ। 4.5 লাখ টাকা যদি আসে, 4.5 লাখ টাকার হিসাবেই এই কাইমা মধুপুরের রাস্তার সামনে কিভাবে আসলো আর কিভাবে খরচ হইলো তার হিসাবটা এখানে প্রকাশ করে দিতে হবে। নতুনত্ব করতে আসছি তো, আমরা নতুন কিছু করতে আসছি। আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন যে দিরাই এবং সাল্লায় মিলে এমপি সাহেব কয় টাকার বাজেট পায়? জীবনে শুনছেন? তো শুনেন না কেন? এমপি সাহেবের সৎ সাহস নাই কেন? এমপি সাহেব বলতে পারে না কেন যে এই বছর 10 কোটি টাকা পাইছি, 10 কোটির ভিতরে এইভাবে খরচ করছি, এইভাবে খরচ করছি, এইভাবে খরচ করছি, এই কয় টাকা বকে আছে, এই যে দেখেন এই টাকা। শুনছেন কোনদিন? আমি এটাও বলে যাই, যদি আপনাদের সমর্থনে আমরা এখানে দায়িত্ব পালন করার সুযোগ পাই, আমাদের দ্বারা আপনাদের সমর্থনে, মানুষের সমর্থন নিয়ে আমরা যদি নতুন রাজনৈতিক কালচার তৈরি করার সুযোগ পাই, আপনারা দেখবেন বছরে কয় টাকা এমপি সাহেব বরাদ্দ পাবে এইটাও যেমন জানতে পারবেন, এই টাকা পাই পাই করে কোথায় খরচ হয়েছে এইটাও আপনি দিরাই শহরের থানা পয়েন্টের সামনে দেখতে পাবেন। দিরাইতে যাবেন আর দেখবেন আপনার এমপি সাহেব এবার 20 কোটি টাকা পাইছিল, 20 কোটি টাকা কি কাজে খরচ করেছে। আপনারা এই ধরনের নতুন রাজনৈতিক সিস্টেম দেখতে চান? আমিও বাকুল মানুষ চাঁদা চায়। আমি যখন প্রথম আসলাম সাল্লায়, একজন কন্ট্রাক্টর সাহেব আমাকে ফোন দেওয়া খুব হতভম্ব, স্যার একটা জরুরি আলাপ করা দরকার। তা আমি বললাম কি আলাপ করব? বলে স্যার এখানে না, এয়ারপোর্টে আপনার সঙ্গে আলাপ করব। তো এয়ারপোর্টের পাশে একটা হোটেল আছে, ওখানে তার সঙ্গে দেখা। আমাকে বললেন স্যার আমি তো রাস্তার কাজ করব, আমি তো কন্ট্রাক্টর, কিন্তু যখন রাস্তার কাজ করতে যাই তখন আমার কাছে পয়সা চায়। কি পয়সা? কয় আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে, আপনি রাস্তা করে ফেলবেন, আর আমার বাড়ির পাশ দিয়ে গেছে আর আমি তাকাইয়ে থাকবো, কোনোটাই পাবো না, এটা আবার কেমন কথা? তা আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম কারা কারা আপনার কাছে টাকা চাইছে? কয় স্যার সরাসরি টাকা চায় না, বলে ওই যে মাটিটা, রাস্তার যে মাটিটা, ওই মাটিটা আমার বাড়ির পাশের রাস্তার মাটি আমি দিব, এটা আর কেউ দিতে পারবে না।
রাস্তার কাজ বন্ধ, টাকা চাচ্ছে, 2 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে, কাজ বন্ধ হয়ে গেছে। মাটি নিলেই টাকা দিতে হয়, মাটি মানেই টাকা, টাকা মানেই মাটি, মাটি মানেই টাকা। কি আশ্চর্য, বিনা পুঞ্জে লাভ, এটার নাম রাজনীতি। কোন পুঞ্জি নেই, বিনা পুঞ্জে লাভ, বললেই টাকা পাওয়া যায়। বাহ, মামার বাড়ির কলাই তো দেখি, বললেই বলে টাকা পাওয়া যায়। এই ধরনের রাজনীতি এবং নিজের পোস্ট পজিশন ব্যবহার করে যদি মানুষের দুঃখ কষ্টের কারণ হতে হয় আর সরকারি কর্মকাণ্ডের মধ্যে ভাগ বসাতে হয়, আমি মনে করি এই রকম দরিদ্র শ্রেণীর রাজনীতি কোন রাজনৈতিক দলের নেতাদেরই করা উচিত নয়। এতই যদি বোকানাঙ্গা থাকেন ভাই, তাহলে তো মানুষের কাছে টাকা চাই নেওয়া যায়, এত অসুবিধা কি? জনগণের রাস্তা আটকানোর তো দরকার নেই, এবং এগুলো থেকেই সরে আসা উচিত। বর্তমান বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের সূচনা করতে চাই। আমার শেষ পার্টের বক্তব্য এখানে শেষ করব। এর মানে কি? এই যে আমরা বলছি নতুন বাংলাদেশ, এর মানে কি? এর 1 নম্বর মানে হবে ধর্ম, বর্ণ, শ্রেণী, উঁচু নিচু, ধনী গরিব, বৃদ্ধ প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, যত মানুষ দিরাইশাল্লাহ আছে সকলেই তার ব্যক্তিগত, রাজনৈতিক, পারিবারিক সকল অধিকার পরিপূর্ণভাবে ফিরে পাবে। 1 নম্বর বাংলাদেশ। 2 নম্বর বাংলাদেশ কি চাই আমরা? 2 নম্বর বাংলাদেশ চাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেখানে যেখানে করাপশন, দুর্নীতি ঢুকেছে, আমরা সিস্টেম পরিবর্তন করে এই দুর্নীতির একটা কবর রচনা করতে চাই। এই যে অফিসগুলো দেখেন, অফিসগুলোতে হিসাব জানি না কেন আমরা, টাকার হিসাব পাই না কেন আমরা? অফিসগুলো কি করে? থানাকে ব্যবহার করে দালাল শ্রেণী কি করে? যন্ত্রণা দেয় কেন মানুষকে? কি জন্য? এবং আমরা ক্ষমতায় আসলে, আমি এটাও বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমরা জাতীয়ভাবেই ক্ষমতায় আসি আর স্থানীয়ভাবেই আমাদের ক্ষমতা এক্সারসাইজ করার যদি সুযোগ পাই, এই অফিস আদালত, থানা পুলিশ, সরকারি টাকা ব্যয়ের যে সিস্টেম, এই সিস্টেমগুলোর মধ্যে অনলাইন করে এমন এক নতুন সিস্টেম জারি করে দিব, আপনি কাইমায় বসে, মধুপুরে বসে, ভাটিপাড়ায় বসে, রফিনগরে বসে সরকারি আয় ব্যয়ের হিসাব দেখতে পাবেন। আপনি নিজেই জিজ্ঞাসা করতে পারবেন যে এইবার টিউএন অফিসে কত টাকা আয় হয়েছে। এই যে পিআইসি নামে এক যন্ত্রণা আছে না, আমি এই যন্ত্রণাটা দেখলে আমার কাছে মনে হয় এটা একটা, মানে এটা আর একটা পাতানো ফাঁদ। তো কি জন্য, কিসের পিআইসি? এখানে পিআইসি নামে যে সরকারি ফাঁদ, প্রতি বছর এটা একটা হরিলুটের কারখানায় পরিণত হয়েছে। আমি সরকারকে বলেছিলাম এইবার চিঠিটা আমি আগে দেওয়া উচিত ছিল, সময় মতো দিতে পারি নাই, ভুলে গেছিলাম। এই ধরনের বাঁধ নির্মাণ প্রকল্পের নামে সরকারি টাকার যে লুটপাট হয়, এই লুটপাট প্রক্রিয়াটা চিরতরে বন্ধ করে দেওয়া দরকার। এই ধরনের পিআইসি নামে প্রজেক্ট, সরকারের বাঁধ নির্মাণ করার যে প্রকল্প, এই প্রকল্পের কারণে নদী, নালা, বিল, হাওর সব আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। মাটি কাটেন, মাটি প্রতি বছরই কাটেন, মাটি যায় কই? এরপরে যে বিলে আগে বিষাদ পানি ছিল, এই বিলে এখন কয়েক পানি, বিল একটু শুকায় যাচ্ছে। এমন হয়েছে বিল লিজ দিছে, বিল শুকিয়ে সর্বশেষে বিলের নিচ থেকে, নদের নিচ থেকে মাছ মেরে নিয়ে আসতেছে, বিল একটু শুকায় গেছে। আমার তো ধারণা আগামী 10-15 বছর পরে কামান বিলও শুকিয়ে যাবে, এই আপনি বিলও শুকিয়ে যাবে, আত্রা গানও শুকিয়ে যাবে। কারণ কি, এরপরে তো আপনি আর এগুলোর মধ্যে মাটি যে ফেলান, ঢেউ মাটি গিয়ে জমা হয় কোথায়? ওই খালে, ওই বিলে, ওই নদীতে। যে সমস্ত জায়গায় নদী নালা ছিল, এই সমস্ত জায়গায় আমরা সুযোগ পেলে সরকারের সঙ্গে ধ্যান দরবারে বসবো, সরকারের সঙ্গে আলোচনায় বসবো, কোন প্রজেক্ট থাকা উচিত, কোন প্রজেক্ট থাকা উচিত না, কোনটা থাকলে পরে মানুষের উপকার হবে, কোনটা থাকলে মানুষের অপকার হবে। এই জায়গায় বসে সর্বাগ্রে এই প্রজেক্ট আমি চালু করতে চাইবো যে নদী নালাগুলো, বিল বাদলগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলো খনন করে নতুন করে নৌকা এবং পরিবেশ ঠিক করার ব্যবস্থা করতে হবে। এটা ছাড়া চলবে না, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। টিউবওয়েলে পানি পাওয়া যায় না, খুঁজে দেখেন টিউবওয়েলে পানি পান,
না, সাবমার্সিভ টিউবওয়েল ছাড়া আর কোনো পানি উঠে না। যতই চাপবেন পানি কিন্তু পাচ্ছেন না। আমরা ভাটি অঞ্চলের লোক, হাওরের মধ্যে থাকি, লাভ দিয়ে হাওরে পয়সা সাঁতার শিখেছি জীবনে, এখন আমরাই পানি খুঁজে পাই না। তো পানি গেল কই? পানি তো নিচে নেমে যাচ্ছে। পানি নিচে নেমে যাচ্ছে আমাদের কর্মকাণ্ডের কারণে। 20 বছর পরে পরিবেশবিদরা বলেছেন এই অঞ্চলে আর কোন টিউবওয়েলের পানি খুঁজে পাওয়া যাবে না। এগুলো কে পরিকল্পনা করবে? এই যে নতুন বাংলাদেশের চিত্র, এইটা যদি আমরা সকলে মিলে একসাথে বসে নতুন করে একটা পরিকল্পনা করে সাজাইতে পারি, আমার ধারণা দিরাইশাল্লায় একটা যুগান্তকারী উন্নয়নের ঘটনা ঘটতে পারে। এটার জন্য আমরা চলেন একসাথে হই, দল মত নির্বিশেষে একসাথে হই, হিন্দু মুসলিম নির্বিশেষে একসাথে হই, ধনী গরিব নির্বিশেষে একসাথে হই। কে কোন দলের ছিলাম, কে কোন দলে আছি, কার কোন দল, কার কোন দলের পরিচয়, এর চাইতেও বড় পরিচয় হলো আমরা সকলেই হইলাম দিরাইশাল্লাহর লোক। আচ্ছা বলেন, আমাদের প্রথম পরিচয় কি? আমরা হইলাম দিরাইশাল্লাহর লোক। আমাদের আসল পরিচয় কি? আমরা দিরাইশাল্লাহর লোক। আয়ের বাইরে দলাদলি করে, পক্ষপাতিত্ব করে, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শুধুমাত্র পরিবেশ নষ্ট হবে, দিরাইশাল্লাহর কোনো উন্নতি করা সম্ভব হবে না। দিরাইশাল্লাহর উন্নতি করতে গেলে টেবিলে বসতে হবে, টেবিলে আলোচনা করতে হবে, ভাগ বাটোয়ারা করা যাবে না, পরিকল্পনা করতে হবে। আপনি কি পারবেন এটা প্রকাশ করতে হবে, আমরা কি পারবো এটা প্রকাশ করতে হবে। এরপরে মানুষের সামনে আমরা তুলে ধরবো। মানুষ যদি যাত্রা পছন্দ করবে সেই সরকার গঠন করতে হবে। কি পারবেন বলেন না, বলেন কাইমা থেকে মধুপুর হয়ে রাস্তা কোন দিকে যাবে এটা বলেন। বলেন শরীফপুর থেকে ভাটিপাড়া হয়ে তারপরে রফিনগর পর্যন্ত আবরা রাস্তা হবে কিনা, প্রতিশ্রুতি দেন জনগণকে। বলেন জনগণকে, বলেন দিরাই থেকে সাল্লার রাস্তা কতদিনের মধ্যে সম্পন্ন হবে বলেন। আমরা তো বলবো, আমরা আমাদের ইশতেহার প্রকাশ করে এগুলো স্পষ্ট করে বলে দিব কতদিনের মধ্যে কোন রাস্তা কোন দিক থেকে কিভাবে যাবে, কিভাবে আপনারা তার সুবিধা পাবেন, এগুলো স্পষ্ট করে আমরা 22 তারিখের পরে আপনাদের সামনে উপস্থাপন করে দিব। যদি তাই হয়, অন্য যারা রাজনীতি করবেন, যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, আপনারাও আসেন, এসে দেখেন না মানুষকে যে দিরাইশাল্লাহর রাস্তা কিভাবে, দিরাই থেকে মানুষ জগদল যাবে ক্যালকুলেশন করে দেখান, কিভাবে দিরাই থেকে মানুষ কুলুঞ্জে যাবে ক্যালকুলেশন করে দেখান, কিভাবে পূর্বাঞ্চলের মানুষ সরাসরি সিলেটে যাবে ক্যালকুলেশন করে দেখান, কিভাবে বেকার যুবকরা চাকরি পাবে হিসেব করে দেখান। যদি কেউ হিসেব করে দেখাইতে পারেন, আমার বিবেচনায় নতুন বাংলাদেশের রাজনীতি হবে, বিভক্তি তৈরি করলে রাজনীতি হবে না। মানুষকে একসাথে নিয়ে নতুন দিরাইশাল্লাহ যদি গঠন করার স্বপ্ন যে দেখাইতে পারবে, দিরাইশাল্লাহর মানুষ আগামী দিনে তাদেরকেই বেছে নিবে। আর এই হুটহাট, গুটগাট, কোটকাট, বকাবকি, গালাগালি, আমার মনে হয় না আপনারা কেউ এগুলো পছন্দ করেন। করেন কেউ এগুলা? এটা তো এটা যে এই গালিগালাজ করে, আমার তো বিবেচনা ওর মুখের মধ্যেই একটা পচা গন্ধ বের হয়। গালিগালাজ এমন এক জিনিস, সকালবেলা ঘুম থেকে উঠলে দাঁত ব্রাশ না করলে মুখ থেকে যে গন্ধ বের হয়, ওই গালিগালাজ হলো এরকম একটা গন্ধের নাম। আর যাদের বা যার মজ্জার ভিতরে, মনের ভিতরে গালিগালাজ একবার ঢুকছে, এর আসলে নিজস্ব কোনো বক্তব্য নাই, অন্যরে গালিগালাজ করাই তার একমাত্র বক্তব্য। তো এগুলো তো হাস্যকর, এগুলো শরমের, এগুলো ইজ্জতহীন লোকের কাজ। আমি আপনাদেরকে শেষ 3টা কথা বলে শেষ করে দিব। আমি 3টা কাজ প্রায়োরিটির ভিত্তিতে আপনাদেরকে নিয়ে করতে চাই। 1, দিরাই এবং সাল্লার ভাটি অঞ্চলের যত রাস্তা আছে, যেটাকে ডুবন্ত রাস্তা করা সম্ভব সেটা ডুবন্ত, যেটাকে আবরা রাস্তা করা সম্ভব সেটাকে আবরা, যেটাকে আবরা রাস্তা করা সম্ভব না সেটাকে ফ্লাইওভার কিংবা উড়াল সেতু, এই 3 ভাগে বিভক্ত করে দিরাই এবং সাল্লার ডুবন্ত অঞ্চলের ইউনিয়নের সাথে ইউনিয়ন, ওয়ার্ডের সাথে ওয়ার্ড, গ্রামের সাথে গ্রাম, একটা বাজারের সাথে আরেকটা বাজার, একটা ইউনিয়ন পরিষদের সাথে আরেকটা ইউনিয়ন পরিষদকে 3 ভাগে বিভক্ত করে আমরা পরস্পর মাকড়সার জালের মতো একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। দ্বিতীয় কাজ, আমি বলেছি প্রথম দিনে সেই 45,000 বেকার লোক আছে। যদি আমি সুযোগ পাই, এই 45,000 বেকার যুবকদের মধ্যে বাছাই করে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, 5
দিরাইতে ট্রেনিং সেন্টার খুলে যার জন্য যা উপযুক্ত এই ৪৫,০০০ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে এই ৪৫,০০০ লোকের কর্মসংস্থান করার জন্য আমি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। ৩ নম্বর, স্বাস্থ্যের যে হালত, হাসপাতাল একটা দিরাই আছে আর একটা সাল্লায় আছে, 2টা বিল্ডিং দাঁড়ায় আছে, ভিতরে রোগীও আছে, লোকও আসা যাওয়া করে, কিন্তু অপারেশন এগুলোতে হয় না। এই 2 স্বাস্থ্য কেন্দ্র, এই 2 স্বাস্থ্য কেন্দ্রকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দিব। এই 2 স্বাস্থ্য কেন্দ্রকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ডাক্তার, নার্স, পরিবেশ ঠিক করা, এগুলো সবকিছুতে এমন একটা পরিবেশ ডেভেলপ করতে হবে, এগুলোর সাথে কানেক্টেড করে ছোট ছোট বাজার যেমন রফিনগর বাজার, ভাটিপাড়া বাজার, নিজগাঁও বাজার, রাউতলা বাজার, সাতপাড়া বাজার, টানাখালী বাজার, মিলনগঞ্জ বাজার, ওইদিকে আছে বৈচ্চা বাজার, ওই পাশ দিয়ে আছে একটা তারাপাশা বাজার, আর একটা আছে বোয়ালিয়া বাজার। এই সবগুলো বাজারকে আমরা একটা স্বাস্থ্য নেটওয়ার্কের মধ্যে এনে দিরাই সাল্লার মানুষের প্রাথমিক চিকিৎসা যেন নিশ্চিত হয় তার একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। এই 3 কাজ আমার প্রথম কাজ হবে। এর বাইরে সারা দিরাই সাল্লায় 2টা মসজিদ দরকার। এর বাইরে সারা দিরাই সাল্লায় আমি দেখেছি ক্যালকুলেশন করে 100-র মতো মন্দির দরকার। এই 100 মন্দির আর 200 মসজিদ, এইগুলোকে সরকার যদি টাকা নাও দেয় আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে এনজিওদের ব্যবস্থা করে বিদেশি লোকদের একসাথে করে তাদেরকে সাথে নিয়ে এই দিরাই সাল্লায় একই ডিজাইনে, একই মাপে, একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মসজিদ এবং হিন্দুদের জন্য মন্দিরের সমস্যা চিরতরে সমাধান করে দেওয়া হবে। এই প্রায়োরিটির কাজ যদি আপনারা আমাদেরকে নিয়ে করতে চান, দেখেন দিরাই একটা কলেজ আছে কিন্তু এই কলেজে কোনো অনার্স নাই। সাল্লায় আরেকটা আছে, এইটাতেও কোনো অনার্স নাই। কৃষ্ণপুরে একটা অনার্স কলেজ আছে, আপনারা জানেন কৃষ্ণপুরে একটা অনার্স এবং মাস্টার্স কলেজ আছে। আমরা সুযোগ পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমি শিক্ষা উপদেষ্টা কমিটি বানাবো। এই শিক্ষা উপদেষ্টা কমিটির মধ্যে দিরাই সাল্লার সবচাইতে শিক্ষিত আলোকিত জনরা তার কমিটির সদস্য হবেন। এই কমিটির সদস্য হয়ে তারা এটার মেম্বার হবেন, সরকারের সঙ্গে দেন দরবার করব। আমি চেষ্টা করব প্রথম 6 মাসের মধ্যে এই দিরাই এবং সাল্লায় যেন অনার্স চালু হয়, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আমি বাধ্য করব। এবং এই জিনিস যদি করতে না পারি তাহলে শুধুমাত্র রাজনীতির খাতিরে রাজনীতি করে মানুষকে গালিগালাজ করাটা আমার বিবেচনায় আমার মতো লোকের কোনো কাজ হইতে মাতৃভূমি আসল কথা, কোন মার্কা আসল নয়, মানুষটাই আসল। কোন দল আসল নয়, কাজটা কি হবে এটাই আসল। শুধু রাজনীতি করে লাভ হবে না যদি না আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা করতে না পারি। শুধু চিন্তা করে ফায়দা হবে না যদি না সঠিক নেতৃত্ব বাছাই করা না যায়। একটা কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন হয় ড্রাইভারের। কোন বাসের ড্রাইভার যদি ঠিক না থাকে প্যাসেঞ্জারদের কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই জন্ম নেয় না। তো এই ধরনের একটা পরিবেশ হোক, আমরা আগামী নির্বাচনে আমরা আপনারা মিলে একসাথে কাজ করি, বন্ধুর মতো, নেতা নেত্রীর মতো না। এলাকাবাসী হিসেবে পরস্পরকে আমরা ভালোবাসতে চাই, সম্মান দিতে চাই। মসজিদের ইমামের সম্মান মসজিদের ইমামকে দিতে চাই, মন্দিরের পুরোহিতের সম্মান মন্দিরের পুরোহিতকে দিতে চাই। একজন শিশুকে বড় হয়ে ওঠার জন্য সুযোগ সুবিধা করে দিতে চাই। একজন বৃদ্ধকে চিকিৎসা পাওয়ার জন্য হাসপাতালের ব্যবস্থা করে দিতে হবে। একজন প্রতিবন্ধী মানুষকে তার প্রাথমিক কিছু চাহিদা মেটানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। হাজার হাজার বিধবা নারী আছে হিন্দু মুসলমান, তাদের কোনো অবলম্বন নাই, তাদের হাতে প্রাথমিকভাবে কিছু খরচের টাকা তুলে দিতে হবে। এত কিছু নিয়ে যদি আমরা পথ চলতে চাই তাহলে সেটা আমি একা পারবো না। আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করা আমার দ্বারা সম্ভব হবে না।
আমি আশা করি এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা এক বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে পরস্পর বন্ধুর মতো আগামী 30 দিন পার করব। এই 30 দিনের রেজাল্ট যদি পজিটিভ হয়, ইনশাআল্লাহ এই প্রোগ্রামগুলা, এই প্ল্যানগুলা, এই পরিকল্পনাগুলা একটা একটা করে দিরাই সাল্লায় বাস্তবায়িত হবে। এবং সেই বাস্তবায়নের পরে দিরাই সাল্লাহকে আমরা সারা বাংলাদেশের 300 আসন আছে, এই আসনের মধ্যে আমি চাইবো আপনাদেরকে সাথে নিয়ে, সকল দলের লোককে সাথে নিয়ে, সকল মতের লোককে সাথে নিয়ে দিরাই সাল্লাহকে সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে একটা দেখার মতো মন জুড়ানো, মন মাতানো এবং মডেল সংসদীয় আসনে আমরা রূপান্তর করব। এই যাত্রায় আমরা আপনারা একই কাতারে আছি, একই সাথে কাজ করতে চাই। নেতা নেত্রী না, ভাই, আত্মীয় স্বজন, এলাকাবাসী হিসেবে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আপনারা কষ্ট করে এত লোক এখানে জমায়েত হয়েছে, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা একটা নতুন কিছু করার জন্যই এই সকল প্রচেষ্টা। এই নতুন কিছু কিভাবে হবে? নতুন কিছু করতে চাইলেই তো আর নতুন কিছু হয়ে যাবে না। নতুন কিছু করতে গেলে অনেক কষ্ট পরিশ্রমের রাস্তা বেছে নিতে হবে। স্বপ্ন কি? স্বপ্ন হলো, এটাকে স্বপ্ন বলে যে জিনিসটাকে বাস্তবায়নের জন্য আপনি ঘুমাইতে পারেন না, এটার নাম হলো স্বপ্ন। আমরা বলছি রাস্তা দরকার, আমরা বলছি হাসপাতাল দরকার, আমরা বলছি বেকার যুবকদের চাকরি দরকার, আমরা বলছি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন হওয়া দরকার। কিন্তু হবে কি করে? কে করবে? কারা করবে? এই সাহস কে দেখাবে?